মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনলাইনের ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করছিলাম। আজকেও আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আদর্শ নেতার গুণাবলী সমূহ। আদর্শ নেতার গুণাবলী সমূহ। তাহলে এই আদর্শ নেতার গুণাবলী সমূহ, এই যে পড়াটা, এগুলো কিন্তু আমরা বই থেকেও পাচ্ছি, প্লাস হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে এই পড়াগুলো আমাদের যে একজন আদর্শ মানুষের জন্য যে গুণাবলী এবং আদর্শ নেতার জন্য যে গুণাবলী, এগুলো অনেকটাই সিমিলার। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আরেকটি বিষয় যেটা তোমরা অবশ্যই জানো যে আমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে এবং সেই সিলেবাসের আদলেই কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো নিচ্ছি। অতএব সিলেবাসের ভিতরকার যে অংশগুলো সেগুলো তোমরা দেখবে, শুধুমাত্র অধ্যায়গুলো দেখবে না, অধ্যায়ের বিষয়বস্তু, অধ্যায়ের ভিতরে যে অংশগুলো রয়েছে সেগুলোর দিকেও নজর রাখবে। সেগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের ক্লাসগুলো নিচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমরা আদর্শ নেতার গুণাবলী, আদর্শ নেতার গুণাবলী এখানে 12টা লেখা হয়েছে। আদর্শ নেতার গুণাবলী এটা 12টা কেন, আর অনেকগুলো হতে পারে। আমরা জাস্ট এই 12টা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, তাহলে নেতা কাকে বলে এটাও পড়ানো হয়েছিল। নেতা হচ্ছে যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় নেতা, অথবা একেবারে সিম্পল কথা এটা বলা হচ্ছে যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় নেতা, অথবা কোনো দল বা গোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি কর্তৃক যে প্রচেষ্টা তাকে বলা হচ্ছে নেতৃত্ব। বলা হচ্ছে নেতৃত্ব। তাহলে এই যে আদর্শ নেতা, নেতৃত্ব বলা হচ্ছে কাকে? নেতার যে কার্যাবলী তাকে বলা হচ্ছে নেতৃত্ব, আর যিনি নেতৃত্ব প্রদান করেন তাকে বলা হচ্ছে নেতা। তাহলে এই নেতৃত্ব এবং নেতা, একটি হচ্ছে ব্যক্তি, আরেকটি হচ্ছে ব্যক্তির যে কার্যক্রম। তাহলে নেতৃত্ব যিনি দিয়ে থাকেন তাকে বলা হচ্ছে নেতা, আর যিনি নেতা তার যে কাজ তাকে বলা হচ্ছে নেতৃত্ব। আচ্ছা, এখন আমরা এই নেতার গুণাবলীগুলোর মধ্যে আসি, যে একজন মানুষ যদি হতে হয় তাহলে আমাদের প্রকৃতপক্ষে কোন জ্ঞানগুলো থাকা দরকার। তাহলে তেমনিভাবে একজন নেতা হতে হলে তার কোন গুণগুলো থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্লেষণে আসি। 1 নম্বর হচ্ছে শিক্ষা ও অভিজ্ঞতা। 1 নম্বর কি? শিক্ষা ও অভিজ্ঞতা। 2 নম্বর হচ্ছে সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা। 3 হচ্ছে শক্তি ও সামর্থ্য। 3 হচ্ছে কি? শক্তি ও সামর্থ্য। 4 সাহস ও দৃঢ় মনোবল। সাহস ও দৃঢ় মনোবল। 5 দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা। দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের কি? মানসিকতা। 6 হচ্ছে ধৈর্য। 6 হচ্ছে কি? ধৈর্য। এই 6টি বললাম। এবার 7 থেকে 12 পর্যন্ত পড়ি। অধস্তনদের সম্পর্কে জ্ঞান। অধস্তন মানে যারা একজন নেতার অধীনে কাজ করবে তাদের সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ন্যায় পরায়ণতা। ন্যায় পরায়ণতা। পরিশ্রম ও কষ্ট সহিষ্ণু। পরিশ্রমী হতে হবে এবং কষ্ট যাতে সহ্য করতে পারে সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। যোগাযোগ নৈপুণ্য। যোগাযোগ নৈপুণ্য। তারপর হচ্ছে কি? উৎসাহ দানের ক্ষমতা। উৎসাহ দানের ক্ষমতা। এবং 12 নম্বর হচ্ছে দৃঢ় দৃষ্টি, দূরদৃষ্টি বা প্রজ্ঞা। দূরদৃষ্টি বা প্রজ্ঞা। তাহলে আমরা যে 12টি পয়েন্ট পড়লাম, এই পয়েন্টগুলো এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করি। আলোচনা করলে এই বিষয়গুলো নিয়ে আরো স্পষ্ট আমরা বুঝতে পারব। তাহলে চলে আসি আমরা 1 নম্বরে, আদর্শ নেতার গুণাবলী। আদর্শ নেতার গুণাবলীর মধ্যে 1 নম্বরে আমরা পাচ্ছি শিক্ষা ও অভিজ্ঞতা। তাহলে একজন নেতা যদি নেতৃত্ব দিতে চান তাকে তাহলে শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। একজন নেতা যদি শিক্ষিত হন এবং যে বিষয়ে নেতৃত্ব দিবেন সেই বিষয়ে যদি তার জ্ঞান থাকে তাহলে সেই নেতার নেতৃত্বের মধ্যে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে নেতার আস্থা বেড়ে যায় এবং সে
অনেকটাই শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, মনস্তাত্ত্বিকভাবে সে অনেকটুকুই এগিয়ে যায় যে আমার পক্ষে এই কাজটি করা সম্ভব, যেহেতু আমি পূর্ব অভিজ্ঞ অতএব শিক্ষা ও অভিজ্ঞতা। তাহলে তাকে যে একাডেমিক শিক্ষা রয়েছে, মানে দেশের যে প্রচলিত জ্ঞান, সেই জ্ঞানের আলোকে যে শিক্ষা গ্রহণ করতে হয়, সেই জ্ঞানান্বিত হতে হবে এবং অভিজ্ঞ হতে হবে। যেই বিষয়ে সেই নেতৃত্ব দিতে চায় সেই বিষয়ে অভিজ্ঞ হতে হবে। এটা হচ্ছে একটা বড় ধরনের গুণাবলী। 2 নম্বর হচ্ছে সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা। যেই সংগঠন পরিচালনা করবে সেই সংগঠন সম্পর্কে তার ভালো জ্ঞান থাকতে হবে এবং কি দক্ষতা থাকতে হবে, যে এই সংগঠনের কোনো কাজ যদি করতে হয় তাহলে সেই কাজগুলো সে দেখা যাচ্ছে সহজেই করতে পারে, দক্ষতার সহিত, ভুলভ্রান্তি কম হয় এবং সে কাজের গ্রহণযোগ্যতা বাড়ে। অতএব সেই ক্ষেত্রে সাংগঠনিক যে জ্ঞান, প্রতিষ্ঠানের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কেও তার ধারণা রাখতে হবে। 3 নম্বর আছে শক্তি ও সামর্থ্য। শক্তি ও সামর্থ্য। তাহলে শক্তি ও সামর্থ্য বলতে বোঝাচ্ছে কি, এখানে যে প্রতিষ্ঠানে যে নেতৃত্ব প্রদান করবেন যে নেতা, সেই নেতাকে কি করতে হবে, অবশ্যই শক্তি এবং সামর্থ্যবান হতে হবে। শক্তি বলতে বোঝাচ্ছে এখানে শারীরিক শক্তি কথা শুধু বলা হচ্ছে না, এখানে শক্তি বলতে বোঝাচ্ছে যে নেতাকে তার জ্ঞানের শক্তি, মানসিক শক্তি, তারপর হচ্ছে শারীরিক শক্তি, সব শক্তির কথা এখানে বলা হচ্ছে। এই শক্তিটা তার থাকতে হবে এবং সামর্থ্য থাকতে হবে যে আমি যে নেতৃত্ব দিব, সেই নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে দেখা গেল একেবারেই বৃদ্ধ একজন মানুষ, সে অনেক অভিজ্ঞ এবং সৎ, কিন্তু দেখা যাচ্ছে সে শারীরিকভাবে অনেকটাই দুর্বল, একেবারেই মাঠ পর্যায়ে বা কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে যে নেতৃত্ব প্রদান করবেন সেই পর্যায়টা তার নেই। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তার শক্তি এবং সামর্থ্যটা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। সামর্থ্য বলতে বোঝাচ্ছে একজন নেতা সে সৎ এবং অভিজ্ঞ, কিন্তু একজন নেতা দেখা যাচ্ছে যে খুবই একজন নেতা খুবই অভিজ্ঞ, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সামর্থ্যটা বর্তমানে নেই। শারীরিক যে সামর্থ্য থাকার কথা, যে কাজে যোগদান করার সামর্থ্য বা সে পরামর্শ প্রদান করলে সে পরামর্শ যে গ্রহণ করবে তার অধীনস্থরা, সেই বিষয়েও সন্দেহ রয়েছে। তাহলে এরকম যদি থাকে তাহলে কিন্তু একজন নেতা নেতৃত্ব প্রদান করতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে, শক্তি এবং সামর্থ্যের অধিকারী হতে হবে। সাহস ও দৃঢ় মনোবল। তাহলে নেতা হতে হলে অবশ্যই কি করতে হবে, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে সাহসী হতে হবে। যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলা করার তার সৎ সাহস থাকতে হবে এবং মনোবল থাকতে হবে যে না, আমি যত সমস্যাই হোক না কেন সামনের দিকে এগিয়ে যাব এবং সফলতা অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আমার প্রচেষ্টা চালাবো। তাহলে এক্ষেত্রে সাহস ও দৃঢ় মনোবল অনেক বেশি প্রয়োজন। কারণ একজন নেতা নেতৃত্ব দিতে যেয়ে যদি সাহস হারিয়ে ফেলেন এবং তার মনোবল দুর্বল হয়ে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের যে নেতৃত্বের মূল কাঠামো সেটা দুর্বল হয়ে যায় এবং প্রতিষ্ঠান আস্তে আস্তে তার কর্মীদের মাধ্যমে তার যে সঠিক লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নে সক্ষম হয় না, কারণ কর্মীদের নিয়ন্ত্রণ করেই থাকে নেতা। আর এক্ষেত্রে নেতা যদি দুর্বল থাকেন তাহলে কর্মীরা কাজে আরও পিছিয়ে পড়ে। 5 নম্বরে আসি আমরা, দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা। দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা। তাহলে এখানে নেতা যদি নেতৃত্ববান হতে চান তাহলে তাকে অবশ্যই কি হতে হবে, দায়িত্ববান হতে হবে। যে আমি প্রতিষ্ঠানের দায়িত্ব নিলাম বা প্রতিষ্ঠানের যে কাজের নেতৃত্বের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে বা যে দলের বা যে গোষ্ঠীর নেতৃত্বের জন্য আমাকে নিয়োগ করা হয়েছে বা আমি সচেষ্ট হয়েছি কাজ করার জন্য, আমি সেখানে অবশ্যই কি দায়িত্ববান হব। সেখানে নিচে থেকে কাজগুলো করব বা কোনো ধরনের সমস্যা হলে সেগুলো সমাধানের জন্য নিচ থেকে এগিয়ে যাব এবং প্রতিষ্ঠানের কাজকে আমি সঠিকভাবে বাস্তবায়নের জন্য সামগ্রিকভাবে প্রচেষ্টা চালাবো। এইভাবে দায়িত্ববান হতে হবে এবং ঝুঁকি যদি থাকে সেই ঝুঁকি মোকাবেলা করতে হবে এবং ভবিষ্যতে ঝুঁকি হতে পারে সেই ধরনের চিন্তা ভাবনাও মাথায় রাখতে হবে।
6 নম্বর আমরা দিতে পারছি ধৈর্য। তাহলে এখানে একজন নেতাকে নেতৃত্ব প্রদান করতে যে অনেক সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে কাজটা সহজে হয়ে যায় সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আবার দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানে সকলের সহযোগিতা অনেক সময় পাওয়া যায় না, নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই জন্য কী করতে হবে, নেতাকে ধৈর্যশীল হতে হবে। তাহলে আমরা 1 থেকে 6 পর্যন্ত যেই জিনিসগুলো পড়লাম আরেকবার একটু রিভিশনে আসি। আমরা আশা করি একেবারে পয়েন্ট ধরে ধরে পড়তে হবে এরকমের না। আমরা যদি পড়ি ভালো মতো মনোযোগ সহকারে, আমরা আমাদের নিজে থেকেও পয়েন্টগুলো আবিষ্কার করতে পারবো। তাহলে যে 6টি পয়েন্ট পড়লাম আমরা একটু লক্ষ্য করি। আদর্শ নেতার গুণাবলী সমূহ। শিক্ষা ও অভিজ্ঞতা। তাহলে একজন নেতা যদি শিক্ষিত না হন, যদি তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি না থাকে বা একাডেমিক যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো না থাকে, তাহলে কিন্তু সে সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে না, সব পর্যায়ের মানুষগুলোর সাথে সে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য তাকে কী করতে হবে, শিক্ষিত হতে হবে, এবং যে কাজ করবে, যে কাজের জন্য সে নেতৃত্ব প্রদান করবে সেই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে, মানে অভিজ্ঞ হতে হবে। তারপর সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা। তাহলে যেই সংগঠনের জন্য সে কাজ করবে সেই অভিজ্ঞতার মধ্যে কথা চলে আসে যে সাংগঠনিক জ্ঞান, সেই সাংগঠনিক জ্ঞান এবং অভিজ্ঞতা তার জন্য অনেক বেশি দরকার, এবং দক্ষতা সাংগঠনিক যে সংগঠনের যে কাজের জন্য সে নেতৃত্ব দিবে সেই কাজে তার জ্ঞান এবং সেই কাজে পারদর্শী হতে হবে, এক কথায়। 3 নম্বর আছে শক্তি ও সামর্থ্য। তাহলে শক্তি এবং সামর্থ্য, সে যাতে নেতা একটি শক্তি প্রয়োগ করতে পারে যে হ্যাঁ তোমাকে এই কাজ করতেই হবে, একটি নেতৃত্ব বা নির্দেশনা বা প্রেরণা হোক বা যেই ধরনের কাজ হোক, সে যাতে জোর খাটাতে পারে যে তোমার এই কাজ বাস্তবায়ন করতেই হবে, বা কোনো ধরনের সমস্যা হলে এর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। মোট কথা সে কর্মীদের উপর বা নেতৃত্ব প্রদানের জন্য যাতে অন্যের উপরে চাপ প্রয়োগ করতে পারে সেই ধরনের ক্ষমতা বা শক্তি থাকতে হবে, এবং সামর্থ্য তার থাকা দরকার। যে সামর্থ্য বিভিন্ন হতে পারে, তার আর্থিক সামর্থ্য হতে পারে, তার শারীরিক সামর্থ্য হতে পারে, বা তার বিভিন্ন ধরনের কাজে প্রেশার বা বল প্রয়োগ করার সামর্থ্য থাকতে পারে। এই ধরনের সামর্থ্যগুলো থাকা দরকার, কারণ একজন নেতা দেখা গেল যে সৎ, কিন্তু সে সঠিকভাবে বল প্রয়োগ করতে পারে না। বল প্রয়োগ করা না কারণে একজন কর্মী যত্রতত্রভাবে বা তার যে অধীনস্থরা যত্রতত্রভাবে কাজ করে তার নির্দেশনা বাস্তবায়ন করতে চায় না। এই জন্য তাকে কি করতে হবে, সামর্থ্যবান হতে হবে। সাহস এবং দৃঢ় মনোবল, সাহসী হতে হবে এবং মন মানসিকতা সতেজ থাকতে হবে যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব, আমি ভেঙে পড়ব। দায়িত্ব ঝুঁকি গ্রহণের মানসিকতা, দায়িত্ববান হতে হবে এবং যে কোনো ধরনের সমস্যা আসলে সেগুলো যাতে মোকাবেলা করা যায় সেই ধরনের তার কি করতে হবে, মানসিকতা থাকতে হবে যে ঝুঁকি আসলে আমি সেটা মেনে নিতে পারবো, আমি সেটা জন্য ভেঙে পড়বো না। ধৈর্য যেটা আগে কিছুক্ষণ আগে যেটা বললাম, ধৈর্য হচ্ছে তাকে অবশ্যই কি করতে হবে, বিভিন্ন কাজে অবশ্যই অনেক সময় লাগতে পারে, অনেকের আচরণগত সমস্যার কারণে আঘাত পেতে পারে, অনেক সময় নানা ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে একজন নেতাকে কি করতে হবে, মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সহিত কাজ সম্পাদন করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি 7 থেকে 12 পর্যন্ত। আশা করি তোমাদের 1 থেকে 6 পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে 7 নম্বরে অধস্তনদের সম্পর্কে জ্ঞান। অধস্তন বলতে বোঝাচ্ছে নেতা যাদের উপর নেতৃত্ব প্রয়োগ করবেন, যাদের দ্বারা কাজ সম্পাদন করবেন বা যাদের নিয়ে কাজ করবেন, তাদের সম্পর্কে জ্ঞান রাখতে হবে যে কোন কর্মীটা কোন ধরনের, অথবা তার সাথে যারা অধীনস্থ আছে তাদের আচরণ, তাদের গতিবিধি, তাদের জ্ঞান, তাদের ধৈর্য, তাদের যে সততা, মোট কথা এই বিষয় বা কাজ করার যে ক্ষমতা, এইগুলো সম্পর্কে একজন নেতাকে জ্ঞান রাখতে হবে। কারণ সে যদি রাখতে পারে তাহলে একজন নেতা প্রয়োজন অনুযায়ী যে যাকে দিয়ে যে কাজ করানো সম্ভব সেই কাজটি তিনি করাতে পারবেন। তারপর হচ্ছে ন্যায়পরায়ণতা। তাহলে নেতাকে অবশ্যই কি হতে হবে, সৎ হতে হবে, নীতিবান হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। কারণ সে যদি একজনের সাথে ভালো আচরণ আর ভিন্ন আরেকজন একই
পদের অন্য ব্যক্তির সাথে ভিন্ন আচরণ করে বা তাকে কোনো কাজ থেকে বঞ্চিত করে, তাহলে সেক্ষেত্রে ন্যায়পরায়ণতা কিন্তু থাকে না। অতএব কী করতে হবে, নেতাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণতার মাধ্যমে কি করা যায়, প্রতিষ্ঠানে যে ন্যায্যতা আছে সেটা বজায় রাখা সম্ভব হয়। অনেক সময় দেখা যায় যে নেতা অনৈতিকভাবে একজনের উপরে কোনো কাজ চাপিয়ে দিল বা যেটা সঠিক নয় সেই কাজ আরেকজনকে দিয়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে কি ন্যায়পরায়ণতা না থাকার কারণে মতানৈক্যর সৃষ্টি হয়, বিশৃঙ্খলা দেখা দেয়। পরিশ্রম ও কষ্ট সহিষ্ণু, তাহলে নেতাকে অবশ্যই কি করতে হবে, সবসময় পরিশ্রমী হতে হবে। কারণ পরিশ্রমী যদি না হয়, নেতা কিন্তু তার যে কর্মী রয়েছে সেই কর্মীদের সামগ্রিক বিষয়গুলো জানতে পারবেন না, এবং এই কর্মীদের মাধ্যমে কাজ বাস্তবায়নের সাথে সাথে তিনি কি করতে পারেন, তার যে ঊর্ধ্বতন রয়েছেন নেতা, তার ঊর্ধ্বতনের কাছে তিনি কাজগুলো সঠিকভাবে হস্তান্তর করতে পারেন। এই জন্য পরিশ্রমী হতে হবে। কে কোথায় ফাঁকি দিচ্ছে বা কার কি প্রয়োজন বা কোথায় কি সমস্যার সমাধান, সেই বিষয়গুলো সঠিকভাবে দেখার জন্য তাকে কি হতে হবে, সার্বক্ষণিক পরিশ্রমী হতে হবে এবং কষ্ট সহিষ্ণু। দেখা গেল যে অন্যান্য কর্মীদের যে কাজগুলো হচ্ছে, সকল কর্মীদের যেহেতু তাকে একাই দেখতে হচ্ছে, সেক্ষেত্রে তাকে অধিক সময়ে প্রতিষ্ঠানে অবস্থান করতে হতে পারে, অথবা তার দল বা গোষ্ঠীকে অধিক সময় দিতে হতে পারে। এই জন্য তাকে কী করতে হবে, কষ্ট সহিষ্ণু হতে হবে। অনেকের আচরণগত সমস্যার কারণে তার মনে আঘাত লাগতে পারে, মনোবল দুর্বল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই সমস্যা দূরীভূত করতে হবে। পরিশ্রম ও কষ্ট সহিষ্ণু, তাহলে পরিশ্রমী হতে হবে এবং কষ্ট ভোগ বা কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তার থাকতে হবে। 10 নম্বর হচ্ছে কি, যোগাযোগ নৈপুণ্য। তাহলে একজন নেতাকে অবশ্যই কি করতে হবে, যোগাযোগে অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। কারণ এখানে একজন নেতা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাহ্যিক বিভিন্ন পর্যায়ে অনেক যোগাযোগ তাকে সম্পূর্ণ করতে হয়। এখানে আন্তঃব্যক্তিক যোগাযোগ, বিভাগীয় যোগাযোগ, কর্মীদের মন মানসিকতার অবস্থা কী, সেই বিষয়গুলো তাকে সঠিকভাবে বিবেচনা নিয়ে আসতে হয়। কারণ যোগাযোগের ক্ষেত্রে একজন কর্মী যদি দেখে যে কেউ অসুস্থ হয়ে পড়েছে বা কেউ ফাঁকি দিচ্ছে, তাহলে সেই কর্মীর সাথে অবশ্যই একজন নেতার যোগাযোগ রাখতে হয় যে কি সমস্যা, কি কারণে তুমি কাজে ফাঁকি দিচ্ছ, কোনো কিছু প্রয়োজন আছে কিনা, বা কাজে তোমার কেন অনুপস্থিতি, সেই বিষয়গুলো জানার জন্য কর্মীদের মনের ভিতরে তাকে অবস্থান করতে হবে। কর্মীদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার পরিবর্তন আনার জন্য তাকে অনেক বেশি সচেষ্ট হতে হবে। এই জন্য কী করতে হবে, তাকে পরিশ্রমী হতে হবে এবং পরিশ্রমী হওয়ার সাথে সাথে তাকে যোগাযোগ নৈপুণ্য, যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগ সঠিকভাবে সম্পাদনের জন্য কর্মীদের সাথে এবং কর্মীদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথেও প্রয়োজনে যোগাযোগ সম্পন্ন করতে হয়। এই জন্য একজন নেতাকে কি করতে হবে, সঠিক যোগাযোগ রক্ষার জন্য এবং কোনো কারণে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেই জন্য কী করতে হবে, কর্মীর সাথে সরাসরি একটা যোগাযোগ স্থাপন করতে হবে, যেই যোগাযোগের মাধ্যমে কর্মী এবং নেতা দুজনের যে দূরত্ব, সেই দূরত্ব যাতে হ্রাস পায়। অতএব যোগাযোগের নৈপুণ্যতা অনেক সুন্দর হতে হবে। অনেক সময় দেখা যায় কর্মী এবং নেতার দূরত্বের কারণে দ্বিতীয় কোনো পক্ষ এসে এখানে সুবিধা গ্রহণ করে, অতএব সেই বিষয়টা যাতে না কাজ করে সেটা লক্ষ্য রাখতে হবে এবং অতি সহজেই যাতে নেতা এবং কর্মী একজন অপরজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। 11 উচ্চ আওতানের ক্ষমতা। তাহলে একজন নেতা কিন্তু তার মোট কথা, নেতা হচ্ছে পরিবারের যিনি কর্তা, তিনি কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা কোনো সমস্যায় পড়লে তাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। তেমনিভাবে একজন নেতা তার দল বা গোষ্ঠীকে কি করতে পারেন, উৎসাহ দানের মাধ্যমে কাজের গতি পরিবর্তন করতে পারেন। কোনো কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে না বা তিনি কাজ সম্পাদনের ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষেত্রে কী করা যেতে পারে, উৎসাহ দানের মাধ্যমে একজন নেতা তার কর্মীদেরকে সাহস যোগাতে পারেন যে তোমার দ্বারা এই কাজ করা সম্ভব। মনোবল বৃদ্ধির মাধ্যমে হতে পারে, তারপর বিভিন্ন ধরনের আর্থিকভাবে সহায়তা প্রদানের মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন পরামর্শ প্রদান হতে পারে, এগুলোর মাধ্যমে উৎসাহ দান করতে পারবে। এই জন্য বলা হচ্ছে উৎসাহ দানের ক্ষেত্রে আমরা কিন্তু প্রেষণার ব্যবহার করি। এই জন্য প্রেষণা আবার দুই ধরনের, একটা হচ্ছে আর্থিক প্রেষণা আর একটা হচ্ছে অনার্থিক প্রেষণা। তাহলে
এই উৎসাহ দানের ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি? প্রেরণা দানের মাধ্যমে কর্মীদের নেতৃত্বকে আরো বেশি জোরদার করতে পারি। তাহলে একজন নেতাকে কি করতে হবে? উৎসাহ দানের ক্ষমতা থাকতে হবে। নেতাকে বলতে হবে, হ্যাঁ, তোমার দ্বারা এই কাজ করা সম্ভব, আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমি তোমাদের সাথে আছি। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু একজন কর্মীকে আরো বেশি দৃঢ় মনোবল তৈরি করতে সহায়তা করে। এই জন্য উৎসাহ দানের ক্ষমতা একজন কর্মীকে থাকতে হবে, যে তুমি এই প্রতিষ্ঠানের একটি সম্পদ, তোমার দ্বারাই এই কাজ করা সম্ভব। তাহলে এই কথাগুলো বলার ফলে কিন্তু একজন কর্মী সতেজ হয়ে যাবে এবং তার উৎসাহ বেড়ে যাবে। দূরদৃষ্টি বা প্রজ্ঞা। তাহলে একজন নেতাকে কি করতে হবে? ভবিষ্যতের কথা চিন্তা করার যে জ্ঞান বুদ্ধি, সেটা তার মাথায় রাখতে হবে। যে প্রতিষ্ঠান এখন যেভাবে চলছে, আগামী 5 বছর প্রতিষ্ঠানের অবস্থা কি দাঁড়াবে, অথবা এখন যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো কি ভবিষ্যতে যদি দেখা যায় তাহলে কিভাবে সমাধান করতে হবে। তাহলে এই চিন্তাগুলো মাথায় রেখে কাজ করার নামই হচ্ছে দূরদৃষ্টি। মানে ভবিষ্যতের চিন্তা বর্তমানেই করা, এটাকে বলা হচ্ছে দূরদৃষ্টি বা প্রজ্ঞা, যেটা একজন নেতার অনেক বেশি জরুরি। তাহলে একজন নেতাকে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে কি হতে হবে? দূরদৃষ্টি এবং প্রজ্ঞার অধিকারী হতে হবে। তাহলে পরবর্তী যেগুলো বললাম আরেকবার দেখে নিই। 7 অধস্তনদের সম্পর্কে জ্ঞান, 8 হচ্ছে ন্যায়পরায়ণতা, 9 হচ্ছে পরিশ্রম ও কষ্ট সহিষ্ণু, যোগাযোগের নৈপুণ্য, 10, আর 11 হচ্ছে উৎসাহ দানের ক্ষমতা, 12 হচ্ছে দূরদৃষ্টি বা প্রজ্ঞা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে পড়াটা পড়ালাম, তোমাদের আবারও বলে রাখি, সিলেবাস যেহেতু কম, যেগুলো পড়ানো হচ্ছে সবগুলোই আমাদের পরীক্ষায় আসার মতো। অতএব এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবে, যাতে পরীক্ষায় তোমরা ভালো কিছু অর্জন করতে পারো। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।